স্বাভাবিক, দুইটা রাষ্ট্র প্রতিবেশী। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবে, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবে, বায়োলেটারাল জায়গা থেকে এবং সিম্বলিক জায়গা থেকেও আমি এটাকে খুব একটা প্রবলেম দেখি না। কিন্তু যে ইস্যুটা হয়েছে যে বাংলাদেশ এবং ভারতের উভয়ের ক্ষেত্রেই আসলে ডোমেস্টিক রাজনীতিতে একে অন্যকে ব্যবহার করার তীব্র প্রবণতা। ভারতের ক্ষেত্রে যদি আপনি দেখেন, ভারতের যে বিজেপিপন্থী রাজনীতি এবং সেইটার যে মিডিয়া ইকোসিস্টেম, সেইখানে কিন্তু বাংলাদেশ একটা কেস, এবং এই কেসটাকে পলিটিক্যালি ব্যবহার করা হয়। এবং আমরা এটার সর্বোচ্চ উদাহরণ দেখলাম পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়, এটার সর্বোচ্চ ব্যবহার হলো আসামের নির্বাচনের সময়। এবং আমরা দেখলাম যে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু খুব নেগেটিভভাবে মানে বাংলাদেশিদের সম্পর্কে কথাবার্তা বলা, তারপরে তাদের ডোমেস্টিক রাজনীতিতে বাংলাদেশিদেরকে মানে একটা থ্রেট হিসেবে ব্যবহার করা, এটা করেছেন। এমনকি কিছুদিন আগে যে ককরোচ আন্দোলনটা হলো দিল্লিতে, সেটা নিয়েও যখন মিডিয়া কথা বলেছে, তখনও কিন্তু বাংলাদেশকে নেগেটিভভাবে ব্যবহার করা হয়েছে। তো ভারতের ডোমেস্টিক রাজনীতিতে এই ব্যাপারটা রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের ডোমেস্টিক রাজনীতিতেও মানে ভারতকে যৌক্তিক অযৌক্তিকভাবে দেখানোও একটা প্রবণতা আছে, এবং এটা খুব জনপ্রিয় প্রবণতা। এবং এটা আমরা তো এবার ইলেকশনেই দেখলাম যে একটা বড় অংশ মানে রাজনীতি, তার যে ইলেকশনের মানে প্রচারণা, সেটা পুরো অংশটাই ছিল ভারত বিরোধিতা। তো সেটাও লক্ষণীয়। এখন কোন দেশের ফরেন পলিসি তো আসলে তার দেশের ডোমেস্টিক পলিসি থেকে সেপারেট না, এবং বিশেষ করে আমাদের মতন দেশগুলোতে ফরেন পলিসি এবং ডোমেস্টিক পলিসির মধ্যে যে একটা ফাইন লাইন থাকতে পারে, এই ব্যাপারটা না পাবলিক ডিসকাশনে খুব একটা থাকে না। তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তো ফলে যে সফরটা খুব সহজ স্বাভাবিক একটা হওয়ার কথা ছিল, সেইটা কিন্তু আর সহজ স্বাভাবিক না। কারণ আপনাকে দেখতে হবে যে যেহেতু প্রচণ্ড রকম অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাংলাদেশের রয়েছে, তো সেই প্রেক্ষিতে তারেক রহমানের যে কোনো সফর যে কোনো সময় তার যে পলিটিক্যাল পার্টি, তাকে চিন্তা করতে হবে যে সে বাংলাদেশে আসলে এটা কিভাবে ট্রিটেড হবে। কারণ আসলে দুইটা দেশের মধ্যে গত 2-2.5 বছরে মানে সম্পর্কের তিক্ততা এমন পর্যায়ে চলে গেছে যে সেইখানে খুব বেশি কিছু এক্সপেক্ট করা যায় তা কিন্তু না। তো কিন্তু আসিফ, সেটা আপনি কেন মনে করছেন? যেটা অ্যাম্বাসেডর কামরুল বলছিলেন যে বেগম জিয়া মারা যাবার পরে তারা প্রতিনিধি পাঠিয়েছে, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে পাঠিয়েছে, তারা একেবারে শুরুর দিকে ফর্মালি ইনভাইট করেছে, বিগ সেটটা তো অনেক পরে ইনভাইট করেছে। তো এটা প্রতীকী অর্থে থাকবে কেন? মানে বাংলাদেশ সরকারও প্রথম দিকে মনে হয়নি যে, মনে হয়েছে যে প্রবল সমালোচনার মধ্যে তারাও একটা নির্বাচিত সরকার সম্পর্কটা ফিক্স করতে চায়, কিন্তু পরে অবশ্য নানান চাপে, নানান পরিবেশ পরিস্থিতির কারণে ভারতের দিক থেকে ওই পুশিনের পরে নানান ঘটনা প্রবাহে শেখ হাসিনার ভূমিকা নিয়ে হয়তো সম্পর্কটা একটু দূরত্বটা আগের জায়গায় থেকে গেছে। দুটো ব্যাপার আমাদেরকে দেখতে হবে, একটা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক জায়গাতে, আর একটা হচ্ছে রাজনীতির জায়গাতে। যদি আপনি ডিপ্লোমেসির জায়গাতে দেখেন, তাহলে গত বিশেষ করে এই জাতীয় নির্বাচনের পরে দুই দেশের সরকারের পক্ষ থেকে অনেকগুলো পজিটিভ জেস্চার ছিল। মানে ভারতের তরফ থেকেও পজিটিভ জেস্চার ছিল, তারা একটা পলিটিক্যাল অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে, এটাকে একটা প্রায়োরিটাইজ করা বাংলাদেশ ইস্যুটাকে, ভিসার ইস্যুগুলোকে তারা ইলেকশনের পরে পুরোপুরি সমাধান হয়নি, বাট অনেকটা ওপেন করেছে। সো এগুলো পজিটিভ জেস্চার। বাংলাদেশ থেকেও কিন্তু অনেকগুলো পজিটিভ জেস্চার ছিল। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গেছে, স্টেট মিনিস্টার গেছেন, বাংলাদেশের বিডিআরের প্রধান উনি গেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা যিনি তিনি গেছেন। তো মানে দুইটা দিক থেকেই কিছু পজিটিভ জেস্চার ছিল। আবার ধরেন কিছু কিছু জায়গায় নেগেটিভ জেস্চারও ছিল, যেমন ডক্টর জাহিদ উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রীর, তার সাথে এয়ারপোর্টের যে ঘটনা ঘটেছে, এটা একটা নেতিবাচক এক্সাম্পল হিসেবে ধরা যায়। আবার অন্যদিকে ভারতের থেকে বিশেষ করে পুশিনের যে ঘটনাগুলো ঘটলো, সেটাও একটা নেগেটিভ বা নেতিবাচক জেস্চার হিসেবে দেখানো যায়। আমি আসলে ব্যাপারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেতে চাচ্ছি না জিল্লুর ভাই, যে ওকে মানে এটা একদম খারাপ, এটা একদম ভালো। মূল যে জায়গাটা, ডিপ্লোম্যাটিক জায়গাতে যদিও একটা সদিচ্ছা রয়েছে, কিন্তু পলিটিক্যাল জায়গাতে এই সদিচ্ছাটা কতটুকু আছে, এইটা হচ্ছে মূল আলাপ। কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক এখন শুধুমাত্র ডিপ্লোম্যাটিক সার্কেলের নিয়ন্ত্রণে নেই, এটা আর কোনো রেগুলার ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে নাই। এটা এখন চলে গেছে, সিদ্ধান্তের জায়গাটা হচ্ছে পলিটিশিয়ানের কাছে। কিন্তু সমস্যাটা হয়েছে যে পলিটিশিয়ানরা একজন আরেকজনের সাথে কথা বলবে না।
যতক্ষণ পর্যন্ত না এই পলিটিক্যাল লেভেলে এই সিচুয়েশনটা সমাধান হবে। আপনি মনে করছেন এখানে এজেন্ডাগুলো সেই অর্থে আলোচিত হবে না বা বরফ একটু গলতে শুরু করবে না? আমার মনে হয় যে মূল জায়গাটা সরকারের তরফ থেকে, বা আমি যদি মানে এভাবে বলি, অ্যাম্বাসাডার কামরুল হাসান পরে এখানে যোগ করবেন, ধরেন এই সফরটা যদি হয়, এখানে তো দ্বিপাক্ষিক আলোচনা হবে, দুই প্রধানমন্ত্রী আলোচনা করবেন, এবং প্রধানমন্ত্রী যদি ওই আমন্ত্রণটাও গ্রহণ করেন, ব্রিক্স সম্মেলনে যান, সেখানে এগুলো কিছুটা আলাপ, তো আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য হলো আলাদা করে, এবং অন্যদের সঙ্গে আলোচনার সুযোগ হবে। এবং একই মাসে সেপ্টেম্বরে আবার জাতিসংঘে গিয়ে যদি সাইডলাইনে তো অনেক মিটিং হয়, সেখানেও যদি একটা আলোচনা করেন, তো অনেকগুলো সুযোগ তো খুব অল্প সময়ের মধ্যে থাকছে। আই এগ্রি জিলুর ভাই, বাট জিনিসটা একটু ব্যাখ্যা করি স্টেপ বাই স্টেপ। ধরেন বাংলাদেশ ভারতের মধ্যে এখন যে আমাদের অধিকার রিলেটেড যে ইস্যুটা, একটা হচ্ছে তিস্তা, একটা হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি, বর্ডার সিকিউরিটি, আরেকটা হচ্ছে আমাদের উপরে কিছু মানে বাণিজ্যগত কিছু নিষেধাজ্ঞা ভারত দিয়েছিল যেগুলো এখনো ওঠানো হয়নি, সেগুলোর একটা ব্যাপার রয়েছে, ভিসা পূর্ণ ওপেন করার একটা ব্যাপার রয়েছে। সো আমাদের দিক থেকে অনেকগুলো ইস্যু রয়েছে। আসলে যেটা হয়, যখন একটা দেশের প্রাইম মিনিস্টার আর একটা দেশের প্রাইম মিনিস্টার লেভেলে বসেন, তারা তো ব্যাকগ্রাউন্ডে এই ওয়ার্কগুলো হয়ে থাকে, তারা জাস্ট একটা সেরিমনি আকারে সাইন করেন। কিন্তু এই সেরিমনি আকারে সাইন করার জন্য যে পলিটিক্যাল উইল দরকার, সেটা বাংলাদেশেও নাই, সেটা এই মুহূর্তে ভারতেও ডিফিকাল্ট। এখন যদি ওই রকম একটা অবস্থায়, ধরেন চায়না নিয়ে বর্তমান সরকার যখন চায়না সফরটা করলো, মালয়েশিয়া সফরটা করলো, তখন যে প্রচারণাটা ছিল, যেটা হচ্ছে যে ওকে বিনিয়োগ, বাণিজ্য, শ্রমবাজার ওপেন করা, সহযোগিতা, মানে আপনি যদি শুধু দুইটা সফরের দিকে তাকান, চায়না এবং মালয়েশিয়ার সফরের আগে গভর্নমেন্টের মেসেজিংটা দেখেন, আর এখনকার সফরের আগে যদি গভর্নমেন্টের মেসেজিংটা দেখেন, আপনি পার্থক্যটা স্পষ্ট বুঝতে পারবেন। তো আমি সেই জায়গা থেকেই বলছি যে কথা বলাটা জরুরি, সফরটাও জরুরি, আলাপ চালানোটাও জরুরি। কারণ দুই পক্ষই, ভারতেও ওরাও যখন ওদের পলিটিক্যাল ক্যালকুলেশনটা করবে, আমাদের এখানকার সরকারও এদের পলিটিক্যাল ক্যালকুলেশনটা করবে, তারপরে তারা অবস্থা বুঝে পরবর্তীতে ধরেন মোর ইস্যুর দিকে যাবে। কিন্তু সফরটা হওয়াটা জরুরি। আমি এতটা নিরাশাবাদীও হব না স্যারের এই ক্ষেত্রে। আমার মনে হয় যে এই যে আলোচনাগুলো, এটা কন্টিনিউ হওয়াটা দরকার। কারণ ডিপ্লোমেসির জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আপনি যদি কথা না বলেন, শুধুমাত্র ধরেন ভারত সরকার তার দেশের মিডিয়াতে বাংলাদেশ নিয়ে চিৎকার করছে, বাংলাদেশ সরকার এবং রাজনীতিবিদ বাংলাদেশের মিডিয়াতে চিৎকার করছে, সমস্যার কিন্তু কোনো সমাধান হবে না। সমস্যার সমাধানের মূল উপায়টাই হচ্ছে বসতে হবে। এবং আমার ধারণা, যদি সামনেও যে কথাবার্তা জায়গাগুলো ঘটবে, সেটা মূল যে জায়গাটাতে কাজ করবে, সেটা হচ্ছে ট্রাস্টের জায়গাটাতে। দেখেন জিলুর ভাই, এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে সব থেকে বড় ইস্যু কিন্তু শুধু হাসিনা কিংবা সীমান্ত না, সব থেকে বড় ইস্যু হচ্ছে অবিশ্বাস। বাংলাদেশ ভারতকে বিশ্বাস করতে পারে না, ভারত বাংলাদেশের উপরে আস্থা রাখতে পারে না। তাদের নিজস্ব কিছু যুক্তি রয়েছে, তারা বলতে পারে যে তোমাদের ফরেন পলিসি সাস্টেনেবল না যখন ভারত বাংলাদেশ সম্পর্ক আসে। বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে তুমি আমার ডোমেস্টিক পলিটিক্সে ইন্টারভিন করছো। তো এই যে ট্রাস্টের লেভেলটা কমে গেছে, হ্যাঁ, এখন এই ট্রাস্টের লেভেলটা আপনি মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আনবেন কেমন করে? সো প্রথম উদ্যোগটা হচ্ছে ট্রাস্ট নিয়ে, যে আচ্ছা ঠিক আছে, অনেকগুলো অভিযোগ আছে, অনেকগুলো ঝামেলা আছে, তাহলে একটা জায়গায় অন্তত আসা যাক যে লাইন অফ কমিউনিকেশনটা ওপেন হবে। সেকেন্ড, তখন গিয়ে আপনি তারপরে ইস্যুগুলো নিয়ে আলাপ করবেন। কারণ আপনি যদি ট্রাস্ট না করেন আপনার পার্টনারকে, কাউন্টারপার্টে, আপনি তো সেখানে আলোচনাই করতে পারবেন না। এবং এই ব্যাপারটাই কিন্তু ঘটেছে। যেমন গঙ্গা চুক্তির ব্যাপারটাই ধরেন, এই বছরের ডিসেম্বরে কিন্তু আমাদের গঙ্গা চুক্তি 12 তারিখে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ সরকারের এই গভর্নমেন্টের সব থেকে বড় প্রজেক্ট যেটা, সেটা হলো পদ্মা ব্যারেজ প্রজেক্ট, যেটা মূলত গঙ্গা ব্যারেজ প্রজেক্ট, বাট সামহাও যে কোনো কারণে হোক তার নাম তারা চেঞ্জ করে দিয়েছে পদ্মা ব্যারেজ প্রজেক্ট। এখন আপনি যদি শুধু এই প্রজেক্টটার চিন্তা করেন, এই প্রজেক্টের সাকসেসের সাথে কিন্তু গঙ্গা চুক্তি জড়িত। এখন আপনি ধরেন এত বড় পরিমাণ একটা টাকা ইনভেস্ট করছেন একটা প্রজেক্টে, আগামী 4 বছর ধরে এটা কাজ হবে, কিন্তু সেইটা সাফল্য ব্যর্থতার একটা বড় অংশ নির্ভর করবে আমরা আসলে এই গঙ্গা চুক্তিতে কি পরিমাণ পানি নিশ্চিত করতে পারলাম, বিশেষ করে খরার মৌসুমে কি পরিমাণ পানি নিশ্চিত করতে পারলাম। এখন এইটা নেগোসিয়েট না করে অন্য কোনো ওয়ে নেই, আপনি কি যুদ্ধ করবেন? মানে বাংলাদেশের যখন আমরা এই আলাপগুলো দেখি, হ্যাঁ, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আলটিমেটলি বাংলাদেশের মতন যখন রাষ্ট্রগুলো থাকে, হ্যাঁ, আমাদের আসলে আমেরিকার সাথে ফাইট করার কিছু নাই, চায়নার সাথে ফাইট করার কিছু নাই।
ইন্ডিয়ার সাথে ফাইট করার কিছু নাই। আমি পিওর যে হিসাবটা বুঝি, আমাদেরকে ট্রানজ্যাকশনাল হতে হবে। এখানে আবেগের কিচ্ছু নাই, এখানে মানে ইতিহাসেরও কিচ্ছু নাই, ট্রানজ্যাকশন। তুমি আমার কাছ থেকে কি নিবা, আমি তোমার কাছ থেকে কি পাবো, দ্যাটস ইট, লেটস হ্যাভ দ্যাট ডিল, ডান, মুভ অন।